আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আজকে আমরা 23তম ক্লাস করব এবং আজকের দিনের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়বো ইনশাল্লাহ। এবং আপনারা পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকবেন এবং আহ, নিজ থেকে নিজ দায়িত্বে আনসারগুলো দিবেন এবং চেষ্টা করবেন সঠিক উত্তরগুলো দেওয়ার এবং এই ক্লাসগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন, এটা আশা করি। আপনার কাছে এটাই প্রত্যাশা। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তাহলে দেরি না করে শুরু করব আজকের ক্লাস এবং আজকের দিনের প্রথম প্রশ্নটি দেখে নিব। আজকে আমরা 23তম তাহলে ক্লাস করছি, যেখানে আমরা 771 থেকে 805 পর্যন্ত আজকের দিনের 35টি প্রশ্ন আলোচনা করব। প্রথমেই আমার বোর্ডে আপনার জন্য যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ইন্তিফাদা শব্দটি কোন জাতির প্রতিরোধ সংগ্রামের সাথে সংশ্লিষ্ট? ইন্তিফাদা এই শব্দটির অর্থ কি? ইন্তিফাদা এটি একটি আরবি শব্দ। আরবি শব্দ এর অর্থ এর অর্থ হচ্ছে জাগরণ, উত্থান, বিপ্লব, অভ্যুত্থান ইত্যাদি। 1980-র দশকে 1980 এর 1980-এর দশকে এই ইন্তিফাদা বা এই বিপ্লবের ধারা শুরু হয় প্যালেস্টাইনে। প্যালেস্টাইনের লোকজন অর্থাৎ ফিলিস্তিনির সাধারণ মানুষ ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত হওয়ার জন্য যে আন্দোলনটা শুরু করে তাকে বলা হচ্ছে ইন্তিফাদা। ঠিক আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সবসময় সাম্প্রতিক এবং বেসিক দুই দুই রূপে এটা আসে। তো এটা আমরা জেনে রাখবো যে এটা হচ্ছে প্যালেস্টাইনের সঙ্গে সম্পৃক্ত। পরের প্রশ্নে যাব। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করা হয়? এটা বাংলাদেশের প্রশ্ন। কত সালে? 45তম বিসিএস এ এসেছে। মানি লন্ডারিং এই বিষয়টা কি? এটা কি আমরা জানি সবাই? মানি লন্ডারিং এটা যদি না জানি তাহলে প্রতিরোধ আইন আসলে কি বুঝবো? মানি লন্ডারিং হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত অর্থ, অবৈধ অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে বৈধ হিসেবে দেখানো, এই ব্যাপারটাই হচ্ছে মানি লন্ডারিং। ঠিক আছে? মানে আহ, কেউ একজন অবৈধ উপায়ে অর্থ অর্জন করেছে এবং সেটা মানে বিভিন্ন হিসাবের মাধ্যমে বৈধ বলে প্রমাণ করার চেষ্টাই হচ্ছে মানি লন্ডারিং। তো মানি লন্ডারিং প্রতিরোধ আইন বাংলাদেশে 2012 সালে প্রবর্তিত হয়। যদিও বাংলাদেশের প্রেক্ষাপট বাস্তবতা একটু ভিন্ন, কারণ যারা মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত তারাই এই আইনগুলো তৈরি করেছেন। এই জন্যে খুব বেশি প্রয়োগ বা এটার সুফল আমরা আসলে পাই না। তো এই কথার অর্থ কি, যারা আইন তৈরি করেছেন তারাই মানি লন্ডারিং করে মানে কি? বাংলাদেশে যারা এমপি, মন্ত্রী, আমলা আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, প্রশাসনিক ব্যক্তিত্ব আছেন, তারাই তো আসলে অবৈধ উপায়ে অর্থ অর্জন করেন, তাই না? আমি আপনি সাধারণ মানুষ, আমাদের কি মানি লন্ডারিং এর দরকার আছে? আমাদের তো অবৈধ অর্থই নাই, বৈধ অর্থই তো অনেকেরই খুবই কম, তাই না? তো এই আইন তৈরি হয়েছে, যারা রক্ষক তারাই তো ভক্ষক, এই জন্য খুব বেশি সুফল পায় না। যাই হোক, মনে রাখবেন 2012 সালে বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তিত হয়। অনেকেই আমি দেখলাম সঠিক উত্তর দিয়েছেন এই প্রশ্নের। পরের প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কোন দেশে সংসদ নেই? ইরাক, ইরান, সৌদি আরব, ওমান। সংসদ নেই মধ্যপ্রাচ্যের কোন দেশে? মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সংসদ নেই। সৌদি আরবে কোনো পার্লামেন্ট নেই। এটা
রাজা বা হচ্ছে যে সৌদি আরব এইভাবে শাসিত হয়। আবার আরেকটা প্রশ্নে বলা হয় কোন দেশের সংবিধান নেই। এই প্রশ্নটা আসলে অ্যাকচুয়ালি ভুল প্রশ্ন। একটা প্রশ্ন করা হয় মধ্যপ্রাচ্যের কোন দেশের সংবিধান নেই, অ্যান্সার বলা হয় সৌদি আরব। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, মনে রাখবেন। তবে প্র্যাকটিক্যালি এই প্রশ্নটা বা এই কথাটা ভুল। সৌদি আরবের সংবিধান আছে। সৌদি আপনারা কেউ কি বলতে পারেন সৌদি আরবের কোন সংবিধান, সৌদি আরবের সংবিধান কি? আপনাদের আপনাদের কারো কি জানা আছে? আমি বলছি যে সৌদি আরবে পার্লামেন্ট নেই, এটা ঠিক আছে, বাট সৌদি আরবে সংবিধান নেই এই কথাটা পরীক্ষায় আসে এবং এটা প্র্যাকটিক্যালি ভুল। সৌদি আরবের সংবিধান আছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, সৌদি আরবের সংবিধান আসলে কি? একটু জানা থাকলে জানাবেন, আমি পরের প্রশ্নে জানাবো। পরের প্রশ্নে যাব। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার? ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় কত সেন্টিমিটার? সৌদি আরবের সংবিধান সম্পর্কে এখনো কেউ, আচ্ছা, ঐন্দ্রিলা বলছেন অলিখিত। হুম, অলিখিত বাট একটা সংবিধান আছে, সেটা কি? হলো না। সৌদি আরবের সংবিধান অলিখিত না। সৌদি আরবের লিখিত সংবিধানই আছে। বাট নিউজিল্যান্ডে, ব্রিটেনের, সৌদি আরবের লিখিত সংবিধান নেই। কোরআন শরীফ আর কালিমা। হাবিব হাবিবা সম্ভবত, আমি মানে চলে গেল দ্রুত। অনেকেই এখন লিখছেন আল কোরআন। হ্যাঁ, সৌদি আরবের সংবিধান আছে এবং সেটা হচ্ছে আল কোরআন এবং হাদিস। সৌদি আরব পরিচালিত হয় প্র্যাকটিক্যালি, মানে মানে প্র্যাকটিক্যালি মানে সব জায়গায় সেটা হয়তো তারা ফলো করতে পারে না বা ফলো করে না, অনেক জায়গায় ঘাটতি আছে। বাট তারা যে সংবিধানটা ফলো করে সেটা হচ্ছে মানুষ লিখিত সংবিধান নয়, স্বয়ং আল্লাহ প্রদত্ত সংবিধান, ঠিক আছে? এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী বা হাদিস, এটাই সৌদি আরবের সংবিধান। সো কেউ যদি বলে যে সৌদি আরবের সংবিধান নেই, হ্যাঁ, সংবিধান নেই, মানুষ দ্বারা লিখিত সংবিধান সৌদি আরবের নেই। বাট সৌদি আরবে অবশ্যই সংবিধান আছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যা সংবিধানের বাইরে পরিচালিত হয়। প্রত্যেকেরই সংবিধান আছে। যুক্তরাজ্যেরও সংবিধান আছে। যুক্তরাজ্য বা ব্রিটেনের সংবিধান হচ্ছে ট্র্যাডিশন, তাদের বহু বছর, হাজার হাজার বছরের চলে আসা ট্র্যাডিশন, যেটা সংবিধানে বাংলাদেশে যেমন বই আছে সেভাবে বইয়ে লেখা নাই, বাট বিভিন্ন আইন কানুনের মাধ্যমে সেটা আছে। সো সংবিধান নেই এই কথাটা ভুল। মানে সঠিক কথা হচ্ছে মানুষ দ্বারা লিখিত সংবিধান নেই, এটা বললে ঠিক হবে। যাই হোক, আমরা পরের পরের প্রশ্নে যাই। এইটার অ্যান্সার কি? বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 203 সেন্টিমিটার। মনে রাখবেন, এটা প্রায় পরীক্ষায় আসে। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত, বাংলাদেশে উষ্ণতম শীতলতম মাস, স্থান, এই টপিকগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে মনে রাখবেন বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 203 সেন্টিমিটার। পরের প্রশ্ন, কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য? ন্যাটো, ন্যাটো বা নর্থ আটলান্টিক, ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে স্নায়ুযুদ্ধ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলছিল, তারই প্রভাবে আমেরিকার নেতৃত্বে মূলত ইউরোপীয় দেশগুলোর একটি সামরিক সংগঠন, মূলত বলেছি, এর সাথে আমেরিকা, কানাডা সহ আরো ইউরোপের বাইরে কয়েকটা দেশ আছে। তো এইটা সাধারণত ইউরোপীয় ইউরোপীয় আমেরিকার বন্ধু রাষ্ট্রদের একটি সংগঠন এবং বিশ্বের সবচেয়ে বড় এবং সক্রিয় সামরিক সংগঠন। এই ন্যাটো, এই ন্যাটো একজন সদস্য আছে যারা মুসলিম কান্ট্রি, ঠিক আছে? তারা কারা? সৌদি আরব, মিশর, তুরস্ক, আলজেরিয়া। এর মধ্যে তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখেন, ডিজিএফআই এর নিরাপত্তা পরিদর্শক 2025 সহ আরো বিভিন্ন পরীক্ষা এসছে, ভবিষ্যতেও আসবে। কারণ খুবই এক্সেপশনাল একটা তথ্য। ন্যাটো কিসের সংগঠন বললাম? আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো, মূলত ইউরোপিয়ান কান্ট্রি, আর কানাডা, আমেরিকা, আর এই যে তুরস্ক আছে ইউরোপের বাইরে। তো এই ইউরোপিয়ান কান্ট্রি সামরিক সংগঠন, এখানে একমাত্র মুসলিম রাষ্ট্র হচ্ছে তুরস্ক। পরেরটাতে যাব আমরা। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজ করছিল? আমি বলেছি আপনাকে সভ্যতার চ্যাপ্টার খুব সহজ পড়া। এই সভ্যতার চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন। আমরা মায়া সভ্যতা জেনে নেব আজকে আমরা।
মায়া সভ্যতা, আমরা সভ্যতা বলতে সাধারণত মিডিল ইস্টের সভ্যতাগুলো বেশি করে পড়ে থাকি, যেমন মেসোপটেমীয় সভ্যতার মধ্যে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালদীয়, হ্যাঁ, এই সভ্যতাগুলো অনেক পড়ে থাকি। মিশরীয় সভ্যতা পড়ি আমরা, সিন্ধু সভ্যতা পড়ি আমাদের ভারতে, সিন্ধু সভ্যতা। এর বাইরেও কয়েকটা সভ্যতা আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, যেমন গ্রিক সভ্যতা, যেমন চাইনিজ চীনা সভ্যতা, যেমন রোমান সভ্যতা। এর বাইরে উত্তর ও দক্ষিণ আমেরিকায় দুটি সভ্যতা ছিল, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, এবং আরেকটা সভ্যতা আছে দক্ষিণ আমেরিকায়। এই সভ্যতাগুলো সম্পর্কে জানতে হবে। তো মায়া সভ্যতা গড়ে উঠেছিল মধ্য আমেরিকায়, মূলত মেক্সিকোতে। মেক্সিকোতে মায়া সভ্যতা গড়ে উঠেছিল মধ্য আমেরিকার মূলত মেক্সিকোতে। আবার মধ্য আমেরিকার এই মেক্সিকোর পাশেই অ্যাজটেক সভ্যতা নামে আরেকটা সভ্যতা গড়ে উঠেছিল। মনে রাখবেন তাহলে, মায়া সভ্যতা মেক্সিকো বা মধ্য আমেরিকা। ইন্ডিকা কার গ্রন্থ? ইন্ডিকা আমাদের বাংলাদেশ সহ ভারতে যে বিদেশি পরিব্রাজকগণ এসেছেন, ফাহিয়েন, হিউয়েন সাং, তারপরে হচ্ছে যে মাহুয়ান, তারপরে ইবনে বতুতা, এরকম যে পরিব্রাজক আছে, ছোট্ট একটা টপিক কিন্তু এখান থেকে প্রায় প্রত্যেকটা চাকরিতে প্রশ্ন আসে, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই টপিকটাও আয়ত্ত করা একেবারেই কঠিন কিছু নয়। তাহলে দেখেন, ইন্ডিকা এই বইটা লিখেছেন মেগাস্থিনিস, যিনি সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন। আলেকজান্ডার ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে, মহাবীর আলেকজান্ডারের নাম তো শুনেছেন। ৩২৭ খ্রিস্টাব্দ পূর্বাব্দে, ২৬ বা ২৭ খ্রিস্টাব্দ পূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন। ভারত আক্রমণের পর তিনি এখানে তার সেনাপতি সেলুকাসকে রেখে যান। সেলুকাসের পাঠানো রাষ্ট্রদূত ছিলেন মেগাস্থিনিস, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে, কি নাম বললাম, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে তিনি ভারতে এসেছিলেন। এবং তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা, ওই সময়ের ভারতের আর্থসামাজিক বিষয়াদি নিয়ে বর্ণনা করে যে গ্রন্থ লিখেছেন, ইন্ডিয়া ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে মেগাস্থিনিস যে বই লিখেছেন তার নাম হচ্ছে ইন্ডিকা। খুব সহজে মনে রাখা যায় এটা। পরেরটা আমরা দেখে নিই, চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্য, বিখ্যাত চাণক্য, আমরা চাণক্য নীতি পড়ি, আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র পড়ি, সেই ব্যক্তি হচ্ছেন চাণক্য। ঠিক আছে, চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। ওই যে একটু আগে বললাম, মেগাস্থিনিস এই চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারেই গ্রিক রাষ্ট্রদূত হিসেবে ভারতে এসেছিলেন। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বা মন্ত্রী ছিলেন চাণক্য, যার আরেকটা নাম হচ্ছে কৌটিল্য। চাণক্যই কৌটিল্য, চাণক্য নীতি বা কৌটিল্যের অর্থশাস্ত্র, এই টপিক আমরা হয়তো এই নামটা শুনেছি। তাহলে চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। একটু খেয়াল করবেন, চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এইগুলো কিন্তু আলাদা আলাদা পার্সন। চন্দ্র সবার নামের সাথেই আছে, বাট এক ব্যক্তি নন, আলাদা আলাদা। পরের প্রশ্নে যাই, বিক্রমাদিত্য কার উপাধি ছিল? বিক্রমাদিত্য একজন শাসকের, প্রাচীন যুগের একজন শাসকের উপাধি ছিল বিক্রমাদিত্য। তিনি আসলে কে? এইটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মনে রাখবেন পাশাপাশি নাম একই রকম বলছি, চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, এগুলো আলাদা আলাদা ব্যক্তি। তাহলে বিক্রমাদিত্য বলে নিজের উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তিনি গুপ্ত বংশের একজন শাসক ছিলেন। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, আমি দেখছি কমেন্ট কিন্তু আমি দেখছি, আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, খুবই ভালো বিষয়টা। আমরা এই প্রশ্নে আসি, তুরস্কের মুদ্রার নাম কি? ডিজিএফআই এর নিরাপত্তা পরিদর্শক 2025 এই পরীক্ষায় এসেছে। তুরস্কের বিশ্বের এখন মুদ্রা আর রাজধানী, এখান থেকে প্রশ্ন কম আসে, একটু ভালো করে খেয়াল করি। মুদ্রা এবং রাজধানী এই টপিক থেকে প্রশ্ন এখন তুলনামূলক কম আসে, বাট একেবারেই আসে না তা নয়। যে কয়েকটি দেশের মুদ্রা এবং রাজধানী সম্পর্কে প্রশ্ন আসে তার মধ্যে একটি হচ্ছে তুরস্ক। হ্যাঁ, তো বিশেষ করে তুরস্ক, তারপরে হচ্ছে ভুটান, এরকম কয়েকটা দেশ, আমি বেসিক ক্লাসের সময় এগুলো বিস্তারিত বলবো। কয়েকটা দেশের মুদ্রা এবং রাজধানী সম্পর্কে জানতে হয়, যেমন স্ক্যান্ডিনেভিয়ান যে 5টি দেশ, এই 5টি দেশের রাজধানী সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রাজধানী পরীক্ষায় প্রশ্ন আসে। চীনের মুদ্রা, মিয়ানমারের মুদ্রা, ভুটানের মুদ্রা, তুরস্কের মুদ্রা, এভাবে কয়েকটা দেশের মুদ্রা সম্পর্কে প্রশ্ন আসে।
তাহলে আমরা জেনে রাখলাম তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। পরের প্রশ্নে যাই। স্পার্শো কোথায় অবস্থিত? স্পার্শো, আচ্ছা, সবাই সবাইকে একটা কাজ দিব, এই মুহূর্তে একটা কাজ করতে হবে আপনাদের সবার। আমি স্পার্শো এর পূর্ণরূপ মুখে বলছি, আপনারা সবাই কমেন্টে লিখেন, অ্যান্সার পরে যাচ্ছি। স্পার্শো বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্র। আমাদের বাংলাদেশেও কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র আছে। আমরা মানে মহাকাশ গবেষণার কথা আসলে নাসাতে চলে যাই। আমাদের বাংলাদেশের নাসা হচ্ছে এই স্পার্শো, ঠিক আছে? আমাদের বাংলাদেশেও একটা নাসা আছে। নাসা মূলত কি করে? মহাকাশ নিয়ে গবেষণা করে। তো মহাকাশ নিয়ে গবেষণা পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই মহাকাশ গবেষণা কেন্দ্র আছে। যেমন ইন্ডিয়ার আছে ইসরো, হ্যাঁ, রাশিয়ার আছে, চীনের আছে, আমেরিকার তো নাসা সবার কাছে পরিচিত। তো বাংলাদেশের নাসা বা বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে স্পার্শো, যেটা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। অনেকেই অলরেডি সঠিক উত্তর দিয়েছেন, সেটা ভালো কথা। কিন্তু আমি যে কাজটা দিব সেটা হচ্ছে স্পার্শোর পূর্ণ রূপটা আমি মুখে বলে দিব, আপনাকে কমেন্টে একটু কষ্ট করে লিখতে হবে। আমি বলি স্পার্শো মানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ শব্দটা এখানে বি নাই, তারপরে বাংলাদেশ সেখানে দিতে হবে। বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। আবার বলবো, বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এইটার পূর্ণরূপ আপনি অলরেডি রিয়াদ লিখেছেন, এটা অনেক অনেক ধন্যবাদ। আপনারা আরো যারা আছেন এই মুহূর্তে ক্লাস করছেন, এটার পূর্ণরূপ নিজে নিজে লিখে ফেলেন, কারণ পরীক্ষায় আসবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ স্পার্শো, ঠিক আছে? পরের প্রশ্নটা আমি স্পার্শো থেকে রেখেছি যে স্পার্শো কোন মন্ত্রণালয়ের অধীনে। এই দুইটা প্রশ্ন ঘুরে ফিরে তিনটা প্রশ্ন, স্পার্শো থেকে মূলত তিনটা চারটা প্রশ্ন আসে। এক, নিচের কোনটি বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা? এরকম অপশন থাকলে ইসরো, পার্শো এইভাবে থাকবে অপশনগুলো। দুই, স্পার্শো কোন মন্ত্রণালয়ের অধীনে? অ্যান্সার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তিন, স্পার্শো কোথায় অবস্থিত? চার, স্পার্শো এর পূর্ণ রূপ কি? এই চারটা প্রশ্ন জেনে রাখবেন, তাহলে স্পার্শো থেকে আশা করি সকল প্রশ্ন পারবেন। আরেকটা সম্পূরক তথ্য দিয়ে রাখি, এটা 1980 সালে প্রতিষ্ঠিত হয়। 1980 সালে প্রতিষ্ঠিত হয়, এটা বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা। যে কয়টা তথ্য স্পার্শো সম্পর্কে বললাম, এতটুক তথ্য জানলেই এনাফ, এর বাইরে সাধারণত পরীক্ষায় আর আসতে দেখা যায় না। অনেকেই লিখছেন পূর্ণরূপ, অনেক অনেক ধন্যবাদ। যারা লিখেন নাই, যারা অলসতা করছেন, তারা কিন্তু বিপদের মধ্যে আছেন। হ্যাঁ, আপনি ভাবছেন যে স্যার কি বললেই লিখতে হবে নাকি, কিন্তু পরীক্ষার হলে আপনার দেখবেন যে স্পার্শর পূর্ণরূপ কি, একেবারে কাছাকাছি ওয়ার্ডগুলো দিয়ে অপশন দিচ্ছে, তখন আপনার সবগুলো একই মনে হবে, তখন অ্যান্সার করতে পারবেন না। কিন্তু আজকে যদি লেখেন, আমার তো এরকম হয় যে আমি পরীক্ষার হলে গিয়ে কোন একটা প্রশ্ন এসছে, আমি ওই টপিক যে স্যারের কাছে পড়েছি, তখন স্যারের ক্লাসটা চোখ বন্ধ করে আমার মনে চলে আসে যে আমি স্যার তো এটা বলেছিল, এইভাবে সঠিক উত্তর দিতে পারতাম। তো আপনি যখন লিখছেন না, আপনি তখন এটা ভুলে যাবেন, ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, পরের প্রশ্নে যাই। বগালেক কোন উপজেলায় অবস্থিত? বগালেকের আরেকটা নাম হচ্ছে বগাকাইন। বগালেকের অপর নাম স্থানীয়রা একে বগাকাইন বলে। এটি হচ্ছে বগালেক, এটি বান্দরবান জেলায় অবস্থিত। এবার প্রশ্ন হচ্ছে বান্দরবানের কোন জেলায় অবস্থিত? আনসার হচ্ছে বান্দরবানের রুমা। বান্দরবন নয় কিন্তু, বান্দরবান। কেউ আছেন নাকি বান্দরবানের ওই এলাকা থেকে মানে দেখছেন বা বগা লেক দেখেছেন, বগা লেকে ঘুরে বেরিয়েছেন, আছেন কেউ? থাকলে একটু জানান, ঠিক আছে? যে বান্দরবানের বগা লেক আপনি দেখেছেন। বান্দরবান জেলার রুমায় অবস্থিত বগা লেক, যাকে স্থানীয়ভাবে বলা হয় বগাকাইন। প্রশ্নটি এভাবে করতে পারে, বগা লেক স্থানীয়ভাবে কি নামে পরিচিত? বগাকাইন। পরের প্রশ্নে যাই। নারিকা এক কি জিনিস? এটি কি একটি অপারেটিং সিস্টেম? দুদকের উপ সহকারী পরিচালক 2026, এই 26-এ এসছে। অপারেটিং সিস্টেম তামাকের একটি জাত, খরা সহিষ্ণু একটি ধানের জাত, পাটের একটি জাত। আনসার হচ্ছে নারিকা এক, খরা সহিষ্ণু ধান। বিশেষ করে উত্তরাঞ্চলে একটু খেয়াল করবেন, প্রশ্নটা এভাবেও আসতে পারে যে উত্তরাঞ্চলের খরা প্রবণ এলাকার চাষ উপযোগী ধান কোনটি?
প্রশ্নটি এভাবেও আসে, উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের খরা প্রবণ এলাকায় চাষ উপযোগী ধান কোনটি? আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগে অনেক খরা হয়, তাই না? খরা মৌসুমে, শুষ্ক মৌসুমে পানি থাকে না। তো নারিকা এক এমন জাতের ধান যেটা খুব কম পরিমাণ পানিতে কম সেচের মাধ্যমে উৎপন্ন হয়, এই হচ্ছে নারিকা এক। পরের প্রশ্নে যাই, ভূমিকর কোন ধরনের কর? ট্যাক্স। আমরা ট্যাক্স নিয়ে আমি এর আগের বিভিন্ন ক্লাসে আপনার সঙ্গে আলোচনা করেছি যে ট্যাক্স মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে সরাসরি আমরা টাকা সরকারের ঘরে জমা দেওয়ার মাধ্যমে যে করগুলো দিই তাকে বলা হয় প্রত্যক্ষ কর। যেমন আয় কর, ধরেন আপনি সরকারি চাকরি করেন, আপনার বেতন 40,000 টাকা, তো আপনার 5% হচ্ছে সরকারের, এই 40,000-এর 5% বা 2% যাই হোক আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনার বেতন নিশ্চয়ই ব্যাংকিং চ্যানেলে আসবে। এবার আপনার বেতন 40,000 হলেও আপনি 40,000 ফুলফিল উঠাতে পারবেন না, কারণ ট্যাক্স বাবদ একটা অ্যামাউন্ট আপনার আগেই কেটে রাখা হবে, তাহলে ডিরেক্ট আপনি কর দিচ্ছেন না ইনকামের উপরে, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আয়কর, আয়কর আয়করের পরে ভূমিকর, এই ভূমিকরও কিন্তু একটা প্রত্যক্ষ কর। আপনার যে জমি আছে এই জমির জন্য সরকারকে খাজনা বা কর দিতে হয়, এটা প্রত্যক্ষ কর। পরোক্ষ কর কেউ কেউ লিখছেন, পরোক্ষ কর না, ভূমিকর প্রত্যক্ষ কর। ভূমিকর আপনি ডিরেক্ট আপনার ইউনিয়ন পরিষদ, আপনার উপজেলা কি বলে ইউনিয়ন ভূমি অফিসে আপনাকে জমা দিতে হয় ভূমিকর। তারপরে হচ্ছে যারা পৌর এলাকায় বাস করেন পৌরভূমি অফিসে জমা দিতে হয়, সিটি কর্পোরেশনে আপনার জমা দিতে হয়, ডিরেক্ট আপনাকে সশরীরে বা আপনার পকেট থেকে টাকা নিয়ে সরকারের ঘরে গিয়ে জমা দিয়ে আসতে হয়। এটা কিন্তু একটা প্রত্যক্ষ কর, যেমনি আয়কর। কিন্তু পরোক্ষ কর এটা কি? যেমন ধরেন আমি একটা কলম কিনেছি, এই কলমের দাম মনে করেন 20 টাকা, কিন্তু কোম্পানির উৎপাদন খরচ এটা 10 টাকা। এর আগেও আপনাকে বুঝিয়েছি, আমি একটি কলম কিনেছি 20 টাকা দিয়ে, কিন্তু কোম্পানি এটা উৎপাদন করতে খরচ হয়েছে 10 টাকা। কোম্পানি 5 টাকা লাভ করে 15 টাকা এটা বিক্রি করার কথা, কিন্তু সরকারের ট্যাক্স এর সঙ্গে আরো যোগ হয়েছে 5 টাকা। এই যে আমি 20 টাকা, 10 টাকার উৎপন্ন কলম 20 টাকা দিচ্ছি, আর মাঝখানের এই যে 5 টাকা আমি দিচ্ছি, আমি কিন্তু ডিরেক্ট সরকারের কোনো অফিসে গিয়ে এই করটা জমা দিয়ে আসছি না। আমি যেখান থেকে যেই দোকান থেকে কলম কিনেছি সেই দোকানে 20 টাকা দিচ্ছি, ওই দোকানদার কোম্পানির প্রতিনিধির কাছে কলম কিনেছেন, তিনি কোম্পানির প্রতিনিধিকে ওই 20 টাকা বা 15 টাকা ফিরিয়ে দিচ্ছেন। এরপরে ওই কোম্পানির প্রতিনিধি গিয়ে কোম্পানিকে জমা দিচ্ছে, কোম্পানি তারপরে সরকারকে জমা দিচ্ছে। মূলত একটু উল্টো। এই কলমটা যখন উৎপাদন করা হয়েছে, বাজারজাত করা হয়েছে, তার আগেই আমার হাতে আসার আগেই 5 টাকা ট্যাক্স সরকারের হাতে কোম্পানিকে জমা দিতে হয়েছে। এটা হচ্ছে আমি ডিরেক্ট সরকারের কাছে দিচ্ছি না, তাই এইটার কর হচ্ছে পরোক্ষ কর। আবগারি শুল্ক পরোক্ষ কর। মনে রাখবেন প্রত্যক্ষ আর পরোক্ষ কর কোনগুলো, এগুলো মুখস্থ করে ফেলবেন। আজকে এই ক্লাস শেষে আপনি গুগলে সার্চ দিবেন প্রত্যক্ষ কর কোনগুলো, পরোক্ষ কর কোনগুলো, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এখান থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের সংবিধানের মোট কয়টি ধারা আছে? খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আব্দুল্লাল মামুন নুরি ক ক ক ক লিখতে লিখতে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, ওটা কয়ই আনসার ছিল, তাই না? হ্যাঁ, ক, প্রত্যক্ষ কর। বাংলাদেশের সংবিধানের মোট ধারা বা অনুচ্ছেদ কয়টি? এটা সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, আমি যখন আপনাকে বেসিক ক্লাস করাবো সংবিধান থেকে তখন মূল মূল ধারাগুলো বলে দিব। এখন দেখেন, বাংলাদেশের সংবিধান 153টি, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানা উচিত, মানে সচেতন। যারা পড়াশোনা করে না, পড়াশোনা জানে না, তাদের জানার দরকার নাই। বাট যে ব্যক্তি বাংলাদেশের সরকারের থেকে একটি চাকরি নিতে চায়, যার একটি চাকরির দরকার, তার বাংলাদেশ সংবিধান সম্পর্কে একেবারে স্বচ্ছ একটা ধারণা রাখতে হবে। সংবিধানের মানে প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে ধারা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, উপধারা, সংস্কার, তা কি বলে সংশোধনী, তফসিল সবই জানতে হবে। ঠিক আছে? আপনি সংবিধান ভালো করে না জানলে বাংলাদেশে আপনার কোনো চাকরি হবে না ভাই।
সো সংবিধান ভালো করে পড়ে ফেলতে হবে। পরের প্রশ্ন, বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? এ পর্যন্ত বাংলাদেশের যে 17টা সংবিধানে সংশোধনী হয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। বাংলাদেশে বিচারপতিদের অভিশংসন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বিচারপতিরা যদি কোনো অপরাধ করে, যদি কোনো অন্যায় আচরণ করে বা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে, ঘুষ টুস লেনদেনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করে, তাহলে বিচারপতিদের বা বিচারকদের মানে বহিষ্কার করার বিষয়টাই হচ্ছে অভিশংসন। ঠিক আছে, বিচারপতিকে তার নিজের পদ থেকে বহিষ্কার করার প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াকে বলা হয় অভিশংসন। তো একসময় এটা ছিল বিচারপতিদের হচ্ছে যে আহ, যদি কোনো এই ডিসিপ্লিন ভঙ্গ করে তাহলে বিচারপতি বিচারিক ব্যবস্থাতেই তাদেরকে অভিশংসন করা হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার 16তম সংশোধনের মাধ্যমে এইটার ক্ষমতা সংসদের হাতে নিয়ে আসে, যে যদি কোনো বিচারপতি এরকম কথা না শুনে, আমাদের মূল ব্যাপারটা এরকম, যদি আমাদের কথা না শুনে, যদি সেটাকে আমরা দেখাবো হচ্ছে যে সে নৈতিক স্খলন ঘটেছে তার, এবং তাকে আমরা সংসদের মাধ্যমে অপসারণ করব, এই ক্ষমতা হাতে নিয়ে আসা হয় সংবিধানের 16তম সংশোধনীর মাধ্যমে। যারা ত্রয়োদশ দ্বাদশ করছেন তাদের উত্তরটা ভুল। ত্রয়োদশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। এটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক বাতিল হয়। তত্ত্বাবধায়ক বাতিল হয় 15তম। চতুর্দশের মাধ্যমে নারী আসন বৃদ্ধি করা হয় সংসদে। চতুর্দশ সংশোধনীর মাধ্যমে নারী আসন বৃদ্ধি করা হয়। নারী আসনের সাথে বিচারপতিদের অবসরের যাওয়ার মানে সময় এটাও বৃদ্ধি করা হয়, তবে সংসদে সংরক্ষিত নারী আসনের পরিমাণ বৃদ্ধি করা হয়। প্রত্যেকটা সংশোধনী সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে ত্রয়োদশের মাধ্যমে তত্ত্বাবধায়ক নিয়ে আসা হয়, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তত্ত্বাবধায়ক বাতিল করা হয় পঞ্চদশ, আর চতুর্দশের মাধ্যমে নারী আসন বৃদ্ধি করা হয়, বিচারপতিদের অবসরের সময়সীমা বৃদ্ধি করা হয়, 65 থেকে 67 করা হয়। আচ্ছা, পরেরটা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? এই যে সংবিধান সংশোধন করা হয়, বাংলাদেশের সংবিধানের ক্যারেক্টার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। লেখা না লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের হয়, একটা হচ্ছে লিখিত, একটা অলিখিত। একটু আগে আমরা অলিখিত সংবিধান সম্পর্কে জানলাম, ব্রিটেনের, হ্যাঁ, নিউজিল্যান্ডের, সৌদি আরবের। আর লিখিত সংবিধান হচ্ছে বাংলাদেশের লিখিত। আবার পরিবর্তনের মানে ধরন অনুযায়ী দুই ধরনের সংবিধান হয়, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তো সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধান খুব সহজেই পরিবর্তন করা যায়, আর দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। বাংলাদেশের ক্যাটাগরি 2, দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান কিন্তু চাইলেই সংশোধন করা যায় না। বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে হলে সংসদের 2/3 সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত হলেই সংবিধান চেঞ্জ করা যায়। বাট মানে থিওরিটিক্যালি এটা কঠিন বলা হলো, প্র্যাকটিক্যালি বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা সবচেয়ে সহজ কাজ। জানেন, থিওরিটিক্যালি বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা অনেক কঠিন, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ততটাই আবার সহজ। কারণ বাংলাদেশে যারা সংসদের সরকার দল, তারা সংসদে গিয়ে হাঁ জয়যুক্ত হয়েছে এর মাধ্যমে খুব সহজেই সংবিধান চেঞ্জ করতে পারেন। এখানে সংবিধানের 70 নম্বর একটা অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপক্ষে ভোট দেয়, নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করে, তাহলে তার সংসদ সদস্য পদ মানে বাতিল বলিয়া গণ্য হইবে।
এইখানেই আসলে বড় সমস্যা, মানে সংবিধান সংশোধনের আইনের যে ফাঁক বলি না আমরা, এই অনুচ্ছেদ ৭০ হচ্ছে বাংলাদেশের সংবিধানের সবচেয়ে জঘন্য অনুচ্ছেদ। হ্যাঁ, অন্যতম, মানে আমি জঘন্যই বললাম শব্দটা। মানে ধরেন আমি একটা দল থেকে এমপি হয়েছি, এবার সে দল সিদ্ধান্ত নিল যে বাংলাদেশে হচ্ছে যে সংবিধান মানে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা যে অবৈতনিক আছে এটা থাকবে না, শিক্ষা নিতে গেলে অবশ্যই টাকা খরচ করতে হবে, এইরকম একটা আইন তৈরি করা হচ্ছে। এবার আমি যদিও সরকার দলের সদস্য, বাট আমি মোরালি এটা সাপোর্ট করি না, বাট আমি এটার বিরুদ্ধে ভোট দিতে পারবো না। ভোট দিলে আমার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এটা বাংলাদেশের অনুচ্ছেদ সংসদের কি বলে ৭০ নম্বর অনুচ্ছেদের একটা ঝামেলা। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ৪২, ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? সংবিধান থেকে কয়েকটি প্রশ্ন আমি রেখেছি, খুবই প্রাসঙ্গিক। বাংলাদেশের জাতীয় সংসদের এই যে অধিবেশন হয়, এই অধিবেশন আসলে কল করেন কে, কার দায়িত্ব? এই কল করার দায়িত্ব, অধিবেশন আহ্বান করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতির। মনে রাখবেন, বাংলাদেশে সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট কি আমি সংক্ষেপে মানে মুখে বলি। সংসদে ধরেন যে ওই যে অনুচ্ছেদ ৭০-এর কথা বললাম না, যে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যায় না, বাট এরই বিপরীত একটা অবস্থা হচ্ছে নোট অফ ডিসেন্ট। কোনো মানে সংসদে বা সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হলে যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী ওই সিদ্ধান্তের বিপক্ষে লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে কোনো বিমত, কি বলে যে এটাকে, মানে বিমত পোষণ করে, মানে ভিন্ন মত পোষণ করে, তাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। আমি কি বোঝাতে পারলাম? আরেকবার বলি, সংসদ বা সভায় মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ একটা ডিসিশন নিয়েছে, এবার ওই ডিসিশন পছন্দ হয়নি এমন এক বা একাধিক ব্যক্তি চাইলে আপত্তি জানাতে পারে, ওই মতের ভিন্ন মত বা বিরুদ্ধে অবস্থান করতে পারে, এবং সেটা হতে হবে লিখিত, আনুষ্ঠানিক, তাহলে তাকে বলা হবে নোট অফ ডিসেন্ট। এটাই হচ্ছে নোট অফ ডিসেন্ট। মুখে মুখে বললাম, ভালো করে শুনে মনে রাখবেন। পরের প্রশ্নে যাব আমরা। তফসিল, সংবিধানের তফসিল থাকে, আমরা জানি বাংলাদেশের সংবিধানের তফসিল আছে, বাট এই তফসিলটা আসলে কি? তফসিল শব্দের অর্থ হচ্ছে বিবরণ। আপনাদের একটা কাজ দিয়ে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন, কোনো কাজ করতেছেন না, বাড়ি কার পাবনা সেটা নিয়ে হয়ে গেছে আপনাদের অনেক ভাবনা, আমি কমেন্টে দেখলাম। এখন বলেন যে বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টা, এবং আরো যদি অ্যাডভান্স লেভেলের উত্তর দিতে চান যে তফসিল গুলো কি কি, সেগুলোও লিখে ফেলতে পারেন। আমি কি আমার প্রশ্ন বোঝাতে পেরেছি? বাংলাদেশের সংবিধানের তফসিল আছে, মানে সব সংবিধানেই তফসিল থাকে, তফসিল মানে বিবরণ। তো প্রশ্ন হচ্ছে আপনার জন্য, বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে, এবং এটি উত্তর দেন। আর যারা আরেকটু ভালো জানেন, যদি জানা থাকে, তাহলে কি কি সেই তফসিলগুলো সেগুলো লিখে ফেলেন। হ্যাঁ, অনেকে এটা সঠিক উত্তর দিচ্ছেন। তফসিল ৭টি, এটাও অনেকে বলছেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের তফসিল ৭টি। খুবই ভালো লাগতো যদি ৭টি তফসিল কেউ লিখতে পারতেন। হ্যাঁ, কারণ এই তফসিল ৭টির বেশ কয়েকটি, বিশেষ করে ৫, ৬, ৭ এই আ ৩টা তফসিল বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। সংবিধান থেকে বের হয়ে একটু সিনেমার জগতে ঘুরে আসবো। একাডেমি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? নিচের ৪ জন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আচ্ছা, বলছেন যে স্যার তো ভালোই কি বলে ছন্দ মিলাইতে পারেন। হ্যাঁ, মিলিয়ে ফেললাম আরকি। দেখলাম আপনারা লিখছেন যে আপনার বাড়ি কি পাবনায়? আপনি কি পাবনা থেকে লিখছেন? তো পাবনার সাথে ভাবনার একটা বিষয় আছে। আচ্ছা, আরেকটা বলেন তো, যে পাবনা নামটা শুনলেই মানে আপনার মাথায় ১ম কোন শব্দটা কাজ করে? কোন শব্দটা মাথার মধ্যে খেলে যায়? একটু বলেন তো? পাবনা নামের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটা শব্দ। সেটা কি? আচ্ছা, দেখেন, একাডেমি অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ড এটা আসলে কি? একাডেমি অ্যাওয়ার্ড আপনারা অন্য নামে চিনেন, এটাকে আপনারা অস্কার নামে চিনেন।
অস্কার। অস্কার কিন্তু ওইটা নিকনেম। হ্যাঁ, নিকনেম আর অফিসিয়াল নেম বুঝেন তো? নিকনেম আর অফিসিয়াল নেম মেন্টাল হসপিটাল। আচ্ছা, আচ্ছা। হৃদয় সাতটি তফসিল মনে হয় লিখেছিলেন। দেখেন, একাডেমি অ্যাওয়ার্ড আমি যেটা বলছি যে একাডেমি অ্যাওয়ার্ড এটা হচ্ছে অফিসিয়াল নেম আর তারই নিকনেম হচ্ছে অস্কার, একই জিনিস, ঠিক আছে? তো এটি পেয়েছিলেন প্রথম বাঙালি হিসেবে সত্যজিৎ রায়। কোন সিনেমার জন্য আপনাদের কি জানা আছে? সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। পথের পেঁচালী না পাঁচালী? পথের পাঁচালী এই সিনেমার জন্য প্রথম বাঙালি চলচ্চিত্র পরিচালক হিসেবে সত্যজিৎ রায় অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পথের পাঁচালী এটা একটি উপন্যাস, কার লেখা? বাংলায় কেমন দক্ষতা একটু টেস্ট করে নিই। পথের পাঁচালী বাংলা সাহিত্যের খুবই বিখ্যাত একটি উপন্যাস। হ্যাঁ, এই ঔপন্যাসিকেরই আরো বিখ্যাত উপন্যাস আছে চাঁদের পাহাড়, মানে পথের পাঁচালী উপন্যাস যিনি লিখেছেন তার আরেকটা বিখ্যাত উপন্যাসের নাম চাঁদের পাহাড়, অপরাজিত। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে লিখলেন? সরকার, সেন্ত সরকার। হ্যাঁ, ভেরি ভেরি গুড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় লিখেছিলেন পথের পাঁচালী, এই সিনেমা বানিয়েছিলেন, তার জন্য তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, দেখেন অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে জেনে ফেললাম। বিভূতিভূষণ আমার মানে অন্যতম একজন প্রিয় ঔপন্যাসিক বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার মানে যে কয়েকটা উপন্যাস আমি পড়েছি আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট মনে রাখবেন কক্সবাজারের রামুতে অবস্থিত, যেখানে সমুদ্র নিয়ে অপু আর দুর্গার গল্প। হ্যাঁ, পথের পাঁচালী পড়েছেন কে কে? জানান তো, পথের পাঁচালী কে কে পড়েছেন? আচ্ছা, তাহলে এটা মনে রাখেন, দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের রামুতে। সেকেন্ডারি মার্কেট কিসের সঙ্গে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেকেন্ডারি মার্কেট এটা মূলত স্টক মার্কেট বা শেয়ার বাজারের সঙ্গে জড়িত। স্টক মার্কেটকে আমরা বাংলায় কি বলি? যদিও শেয়ার শব্দটা ইংরেজি, কিন্তু আমরা বাংলা বানিয়ে ফেলছি এটাকে, তাই না? স্টক মার্কেট বা শেয়ার বাজারের সঙ্গে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট একটা ওয়ার্ড বা একটা শব্দ হচ্ছে সেকেন্ডারি মার্কেট। নেক্সট, ফেসবুকের সদর দপ্তর কোথায়? এই যে সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকেন, ইভেন এখনো ফেসবুকেই হয়তো অনেকে ক্লাস করছেন, তো এই ফেসবুকের সদর দপ্তর কোথায়? ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়? ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? ফেসবুকের সদর দপ্তর কোথায়? প্রশ্নটা খুব মামুলি হলেও পরীক্ষায় আসে। দেখেন, দুদকের কোর্ট পরিদর্শক 2026 এখানেই প্রশ্নটা এসছে। তো ফেসবুকের সদর দপ্তর কোথায় সেটা কিন্তু আপনাকে জানতে হবে। ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায়। ফেসবুক, ইউটিউব, গুগল এই অধিকাংশ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সদর দপ্তর কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলস না, ক্যালিফোর্নিয়ার ওই জায়গাটাকে বলা হয় সিলিকন ভ্যালি, যেটাকে বলা হয় ওখানে। তাহলে ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন কে? আমরা মুক্তিযুদ্ধে ফিরে আসলাম আরেকবার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ কয়জন যেন? 7 জন, তাই না? 7 জন বীর শ্রেষ্ঠ। ফেসবুকের সদর দপ্তর আমার বাড়ি, এটা সুধা বলছেন। হ্যাঁ, এটাও এটাও হইতে পারে ফেসবুকের সদর দপ্তর, মানে মানে অতিরিক্ত ফেসবুক চালান চালান আপনারা, এরকমও হইতে পারে। আসলে ব্যাপারটা এরকম হয়ে গেছে না, ফেসবুক ছাড়া আমরা আমাদের জীবনকে অনেকটা এখন কল্পনাই করতে পারছি না, তাই না? ফেসবুক বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকই সবচেয়ে বেশি। আমরা আমাদের জীবনের বহু মূল্যবান অগাধ সময় সেখানে ব্যয় করে ফেলছি। ফেসবুকে ঢুকে একবার যদি রিল দেখতে শুরু করি আমরা, তাইলে কোথায় দিয়ে যে ঘন্টার পর ঘন্টা চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। খুবই টাইম কিলিং মেশিন এটি একটা।
তো যাই হোক, এখান থেকে আমাদের যত মানে পারা যায় বিরত থাকতে চেষ্টা করতে হবে, কারণ আমাদের প্রচুর সময় নষ্ট করে ফেসবুক। তো বলছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠর কথা। বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে বীর শ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে সর্বশেষ শহীদ হয়েছিলেন কে, এটাই প্রশ্ন। মহিউদ্দিন জাহাঙ্গীর, অনেকেই ইতোমধ্যে অ্যান্সার দিয়েছেন। অ্যান্সারটা হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি 1971 সালের 14ই ডিসেম্বর 1971 তিনি শহীদ হন। মানে আমরা বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর, মাত্র 2 দিন আগে 14ই ডিসেম্বর মতিউর রহমান শত্রুর গুলিতে নিহত হন। তিনি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন। তার সমাধি বা কবরস্থান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। যারা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ দেখেছেন তারা দেখবেন সোনা মসজিদের কোন কোণে, সোনা মসজিদের উত্তর পূর্ব কোণে একটা শান বাঁধানো কবর, সেটাই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর। ঠিক আছে, কেউ কি দেখেছেন নাকি মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর? এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পাস, এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কায় অবস্থিত। এই প্রশ্নটা ঘুরে ফিরে প্রায় আসে। এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কায় অবস্থিত। পরেরটাতে যাই, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান। বাংলাদেশ যেমন পাহাড়পুর একটি প্রত্নতাত্ত্বিক স্থান, পাহাড়পুর, তারপরে হচ্ছে মহাস্থানগড়, ময়নামতি, জগদ্দল বিহার, রাউজান বিহার, এরকম আরেকটি গুরুত্বপূর্ণ বিহার বা প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে ওয়ারী বটেশ্বর। এটা নরসিংদীতে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে যে নরসিংদীর কোন উপজেলায়? এটি কি বেলাবতে, এটি কি পলাশে, এটি কি সদর উপজেলায়, নাকি নরসিংদীর রায়পুরায়? এটি হচ্ছে প্রশ্ন, এবং সঠিক উত্তর হচ্ছে এটি নরসিংদীর বেলাবো উপজেলায় অবস্থিত। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? পরের প্রশ্ন, রামসাগর কোথায় অবস্থিত? উত্তরাঞ্চলের ভাই বোন যারা আছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের ভাই বোন যারা এই মুহূর্তে আমার ক্লাসে আছেন, তারা একটু দয়া করে উত্তর দেন যে রামসাগর কোথায়। রামসাগর হচ্ছে দিনাজপুরে অবস্থিত। হ্যাঁ, অনেকেই পিকনিকে যান রামসাগর দেখতে। রামসাগর দিঘিও বলা হয় এটাকে। এটা কিন্তু কোনো সাগর নয়, এটা হচ্ছে একটা দিঘি। তো দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নের গ্রামটার নাম কি যেন, তেজপুর গ্রাম। দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নের তেজপুর গ্রামে এই রামসাগর দিঘি অবস্থিত। রাজা রামনাথ 1750 সালের দিকে এটি খনন করেছিলেন। ঠিক আছে, এই রামনাথের নাম অনুযায়ী এর নাম রামসাগর। তাহলে মনে রাখবেন এটা দিনাজপুরে মানুষ পিকনিক করতে যায়। পরেরটা, গড়াই নদীর উৎপত্তি হয়েছে কোথায়? গড়াই নদীর উৎপত্তি হয়েছে কোথায়? গড়াই নদীর উৎপত্তি কি মধুমতি থেকে হয়েছে, যমুনা থেকে, পদ্মা থেকে, নাকি আড়িয়াল খাঁ থেকে? এর আগে আমি নদী নিয়ে একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে শাখা নদী উপনদী সম্পর্কে বলেছিলাম। গড়াই নদী পদ্মার একটি শাখা নদী। যারা কুষ্টিয়া অঞ্চল থেকে দেখছেন ক্লাস, কুষ্টিয়াতে যাদের বাড়ি তারা খুব ভালো করে চিনেন। রবীন্দ্রনাথের কুটিবাড়ি থেকে আরেকটু সামনে গড়াই নদীর উৎপত্তি হয়েছে পদ্মা নদী থেকে, পদ্মার শাখা নদী হিসেবে। এই গড়াই নদী বাংলাদেশের কুষ্টিয়া জেলা দিয়ে ঢুকে কুষ্টিয়া রাজবাড়ি থেকে আরো সামনে চুয়াডাঙ্গার ওইদিকে প্রবাহিত হয়েছে, এবং কিছু দূর যাওয়ার পরে বঙ্গোপসাগরে মিলিত হওয়ার আগে এই নদীরই নাম হয়েছে মধুমতি। যে নদী গড়াই তারই পরের অংশের নাম হচ্ছে মধুমতি। ঠিক আছে, ঠিক একইভাবে আড়িয়াল খাঁ এটাও পদ্মার আরেকটা শাখা নদী। আর যমুনা নদী তো বাংলাদেশের অন্যতম প্রধান নদী, যা ব্রহ্মপুত্র নদীর আবার শাখা নদী। ঠিক আছে, মনে রাখবেন গড়াই নদীর উৎপত্তি পদ্মা থেকে। গড়াই নদী আমার কুষ্টিয়া, সুধা বলছেন। আচ্ছা, আমি গড়াই নদীর উপরে কুষ্টিয়াতে যে ব্রিজ আছে, হরিপুর ব্রিজ, যে এখানে অনেক অনেক সময় কাটিয়েছি। হ্যাঁ, যে হরিপুর ব্রিজ যখন উদ্বোধন হলো ওই সময়টা থেকেই, মানে যখন ব্রিজ তৈরি হচ্ছিল তারপর থেকে, ব্রিজ যখন উদ্বোধন হয়ে গেল তারপর থেকে এখন পর্যন্ত গড়াই নদীর উপরে কুষ্টিয়ার যে হরিপুর ব্রিজ, এখানে আমি কিন্তু অনেক সময়, অনেক বিকেল, অনেক সন্ধ্যা সেখানে দাঁড়িয়ে নদীর উপরে
দেখে কাটিয়েছি। আপনারা কি গেছেন নাকি কেউ? সুধা না কে বললেন যে আপনার কুষ্টিয়াতে বাসা? গেলে একটু জানাবেন, হ্যাঁ? এরপরে গেলে তারপরে আপনাদের বাড়িতে কিন্তু দাওয়াত নিব। আমি আবার হয়তো যাব এবং রিসেন্টলি যাব এবং তখন কিন্তু মানে ফেসবুকে মানে ঘোষণা দিব আর আপনাদের বাড়িতে দাওয়াত নিব। আচ্ছা, পরের প্রশ্ন, MI6 কোন দেশের গেরিলা সংগঠন? দেখেন, এখানে একটু ভুল ধারণা আছে। অনেকেই এটাকে মনে করেন M16 মানে M16 মনে করেন। এটা কিন্তু M16 নয়, এই না, এটা হচ্ছে আই। এটা কি? আই। এটার নাম কি তাহলে? MI6। এটা কিন্তু M16 না, এটা ভুল করবেন না, M16 নয়। তো MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা? বিশ্বের গোয়েন্দা সংস্থা সম্পর্কে আপনাকে ভালো করে পড়ে রাখতে হবে। বাংলাদেশের সহ বিশ্বের গুরুত্বপূর্ণ বা প্রধান প্রধান দেশগুলোর গোয়েন্দা সংস্থা, সংবাদ মাধ্যম, গেরিলা সংগঠন, এগুলো ভালো করে পড়তে হয়। তাহলে MI6 যুক্তরাজ্য বা ব্রিটেনের একটি গোয়েন্দা সংস্থা। ঠিক আছে, পরেরটাতে যাই। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম, মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টর, এটি আপনাকে জানতেই হবে। বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, জাসদ থাকুক, এনসিপি থাকুক, আমি থাকি, আপনি থাকেন, যেই থাকুক না কেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন হবেই এবং সেক্টর থেকে প্রশ্ন হবেই হবে। সো আপনাকে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর সম্পর্কে ভালো ধারণা রাখতে পারলে খুবই ভালো। যদি 11টি নাও পারেন, তাও অন্তত 1, 2, তারপরে হচ্ছে আপনার 1, 2 এর পরে 3, 4, 5 থেকে খুব বেশি আসে না। আচ্ছা, 4টা একটু রাখলেন, 1, 2, 4, তারপরে 7, 8 এবং 10, এই কয়েকটা সেক্টর সম্পর্কে একেবারে খুব পরিষ্কার ধারণা রাখতে হবে। আমি বলছি না যে অন্যগুলো বাদ দিবেন, অন্যগুলো থেকে একটু তুলনামূলক প্রশ্ন কম আসে, বাট এই কয়েকটা থেকে খুব বেশি প্রশ্ন আসে। অনেকেই উত্তর দিয়েছেন চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। চট্টগ্রামের পুরো বিভাগ, মানে পুরো বিভাগটা না, ফেনী নদী পর্যন্ত, ফেনী নদী থেকে পেছনের দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে এই অঞ্চলটা 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল 2 নম্বর সেক্টরের অধীনে, আর ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা বিভাগের কিছু অংশ, কুমিল্লার কিছু অংশ, এগুলো ছিল 3-এ। তারপরে হচ্ছে 4-এ ছিল সিলেটের নিচে মৌলভীবাজারের হবিগঞ্জের এই অংশটা, সিলেট শহর ছিল 4 নম্বর সেক্টরের অধীনে। 5 নম্বর সেক্টরের অধীনে ছিল সিলেটের পাশেই ওই জায়গাটা। এবার 7 নম্বর 6 নম্বর সেক্টরে ছিল রংপুর, 7 নম্বরে ছিল রাজশাহীর এই অঞ্চল, 8 নম্বরে মুজিবনগর সহ এই অঞ্চল, কুষ্টিয়ার এই অঞ্চলটা, আর 9 হচ্ছে বরিশাল, 10 হচ্ছে সমুদ্র উপকূল, আর 11 আবার উপরে গিয়ে ময়মনসিংহ, জামালপুর, এই অঞ্চলটা 11 নম্বর সেক্টরের অধীনে ছিল। তো এই যে 11টা সেক্টর, এটা আপনাকে দেখতে পাইতে হবে। আপনার যেন চোখের সামনে 11টা সেক্টরের ছবি ভেসে ওঠে, এভাবে পড়তে হবে। কেমনে পড়বেন? মুখস্থ করবেন? মুখস্থ করেন না, মুক্তিযুদ্ধের সেক্টর কখনোই মুখস্থ করবেন না। সুন্দর করে ম্যাপটা দেখেন, সেক্টর দাগানো আছে যেরকম ম্যাপে, ওই ম্যাপটা দেখেন, দেখে একটু মনে রাখেন যে কোন দাগটা কোন অঞ্চলে আছে, নাম্বারটা দেওয়া আছে। খুবই সহজ, নিচ থেকে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5 পর্যন্ত, এখানে 6, 7, 8, 9, 10, আবার এখানে 11। আমার কিন্তু এখানেই দেখেন সেক্টর হয়ে গেল। হ্যাঁ, আপনি জাস্ট ম্যাপে এটা করে নেবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, পরে যাই। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? আনসার হচ্ছে নরওয়ে। নিশীথ সূর্যের দেশ মানে রাতে সূর্য দেখা যায় যে দেশে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? রাতে সূর্য দেখা যায়, সূর্য দেখা গেলে আবার রাত হয় কেমনে? সূর্য তো দিনেই দেখা যায়, তাই না? তো ব্যাপারটা হচ্ছে নরওয়ের উত্তর অঞ্চলে, নরওয়ে তো উত্তর গোলার্ধের একটি দেশ, নরওয়ের উত্তর অঞ্চলে একটি জায়গায় আহ, পৃথিবীর এবং সূর্যের ঘূর্ণায়নের কারণে 6 মাস ব্যাপী দিন থাকে, আবার 6 মাস পরের 6 মাস রাত থাকে। মানে ওখানে মনে করেন নির্দিষ্ট একটা এলাকায় 6 মাস ধরে দিন সূর্যই থাকে, সূর্য খালি দিগন্তে ঘোরাফেরা করে, এদিক যায় একবার, এদিক আসে একবার। আবার পরের 6 মাস একটানা রাত থাকে। তো মানুষ যারা যেখানে মূলত মৎস্যজীবীরা সেখানে বসবাস করে,
মানে যেই 6 মাস দিন থাকে সেখানে থাকে তারা, এবং ঘড়ি দেখে সময় কাউন্ট করে। মনে করেন সূর্য মাথার উপরেই আছে, কিন্তু ঘড়িতে দেখা যাচ্ছে 10 AM। 10 AM মানে কত বলেন তো? রাত 10টা। সূর্য কিন্তু মাথার উপরেই আছে, ঘড়িতে সময় বলছে 10 AM। তখন তারা বলে এই চলো তাড়াতাড়ি রাত হয়েছে, ঘুমাইতে হবে। খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমায় পড়ে। আবার সূর্য মাথায় উঠে আসে 6 AM। 10 PM, AM না, 10 PM মানে তো রাত 10টা, আর 6 AM মানে সকাল 6টা। সূর্য ওইখানে মাথার উপরেই আছে, ঘড়িতে বাজে 6টা AM। তখন তারা বলে এই সকাল হয়েছে, তাড়াতাড়ি ওঠো, কাজে লেগে পড়ো। ব্যাপারটা এরকম, 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে। এই জন্যে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। গারুদা কোন দেশের এয়ারলাইন্স বা বিমান সংস্থা? অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার বিমান সংস্থা হচ্ছে গারুদা। এর সাথে মানে যুক্ত করে দেওয়া থাকে আরেকটা বিমান সংস্থা, লুফথানসা। লুফথানসা কোন দেশের এটাও আসে। গারুদা তো ইন্দোনেশিয়ার, লুফথানসা কোন দেশের এটা একটু কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? ধীবরের দেশ নরওয়ে। সুজন বলছে ধীবরের দেশ নরওয়ে। হ্যাঁ, আপনাকে ভৌগোলিক উপনামগুলো জানতে হবে, যেমন নিশীথ সূর্যের দেশ ধীবরের দেশ নরওয়ে, সূর্যোদয়ের দেশ জাপান, সকালবেলার শান্তি কোরিয়া, হ্যাঁ, পবিত্র পাহাড় ফুজিয়ামা, 7 পাহাড়ের দেশ রোম। এইভাবে অনেক মানে উপনাম আছে। চিরসবুজের দেশ নাটাল, হ্যাঁ, গ্রানাইডের শহর, গোলাপী শহর রাজস্থান। এভাবে অনেক উপনাম আছে, এগুলো পড়তে বেশ মজা লাগে, এগুলো একটু পড়ে নিন। লুফথানসা কোন দেশের? এটা জার্মানির, রাইট। সুধা বলেছেন লুফথানসা জার্মানির। লুফথানসা হচ্ছে জার্মানির বিমান সংস্থার নাম হচ্ছে লুফথানসা, আর গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার। আজকের দিনের শেষ প্রশ্নে চলে যাব। শাতে ইল আরব। শাতে ইল আরব কোন দুটি নদীর মিলিত স্রোতধারা, বা কোন দুটি নদীর মিলিত স্রোতধারাকে শাতে ইল আরব বলা হয়? এটাই প্রশ্ন। উত্তর হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, বা দজলা ও ফোরাত। তুরস্কের পার্বত্য ভূমি থেকে উৎপন্ন হয়েছে বিশ্বের বা ইসলামের ইতিহাসের বিখ্যাত দুটি নদী। একটির নাম হচ্ছে দজলা, আর একটার নাম হচ্ছে ফোরাত। এটাকে ইউরোপিয়ানরা, আমেরিকানরা এই নদী দুটির নাম দিয়েছেন টাইগ্রিস আর ইউফ্রেটিস, ঠিক আছে? এই দুটি নদী ইরাকের পরে, ইরাক পার হয়ে এসে যেখানে মিলিত হয়েছে, এই দুটির মিলিত স্রোতধারাকে বলা হচ্ছে শাত ইল আরব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের ভূ রাজনৈতিক জায়গা, এবং আমাদের চাকরির পরীক্ষার জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতেই পারছেন, ক্লাস শেষ। আজকের দিনের 35টি প্রশ্নের যথাযথ মানে যে পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন সে পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি। আশা করি এটি আপনি আয়ত্ত করবেন। প্রিভিয়াস প্রশ্নগুলো রিভিশন দিবেন, এবং পরের প্রশ্নগুলোর জন্য অপেক্ষা করবেন যে সায়েন্স আর পরের প্রশ্নগুলো নিয়ে কখন আসবে। তো পরের প্রশ্নে আবারও দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।